আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এতক্ষণ আমরা পূর্বের পড়া রিভাইজ দিলাম। এখন আমরা নতুন ধারাতে যাব। আমাদের এখন সাক্ষ্য আইন চলমান। আমরা 16 ধারা পর্যন্ত পড়াইছিলাম, আজকে আমরা 17 ধারা থেকে শুরু করব, 17 থেকে 23। আজকে 17 থেকে 23 ধারা যাব, এরপরে ক্লাসে হচ্ছে 24 থেকে 30। তাহলে আসেন 17 ধারা। 17 ধারা কি বলছে? স্বীকৃতি বা স্বীকৃতির সংজ্ঞা। 17 ধারায় স্বীকৃতির সংজ্ঞার কথা বলা আছে। স্বীকৃতি, এখন স্বীকৃতি কি, এটার ইংরেজিতে কি বলে? স্বীকৃতিকে ইংরেজিতে বলে অ্যাডমিশন। অ্যাডমিশন। যে সকল সংজ্ঞা আছে, পেনাল কোড, ফৌজদারি, সাক্ষ্য আইন, এই সংজ্ঞাগুলার ইংরেজিগুলা মুখস্থ করে ফেলবেন। তবে ইংরেজি বানানগুলা খুব সঠিকভাবে খেয়াল করে দেখে লিখবেন। তাহলে স্বীকৃতির ইংরেজি হচ্ছে অ্যাডমিশন। স্বীকৃতির সংজ্ঞা, স্বীকৃতি কাকে বলে? স্বীকৃতি কাকে বলে? স্বীকৃতি হচ্ছে মৌখিক বা লিখিত বিবৃতি। স্বীকৃতি হচ্ছে মৌখিক বা লিখিত বিবৃতি বা লিখিত উক্তি, যা বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সিদ্ধান্তের সূচনা করে, তাকে স্বীকৃতি বলা হয়। সাক্ষ্য আইনের 17 ধারা পুলিশ প্রবিধান 283। পুলিশ প্রবিধান 283, পুলিশ প্রবিধানটা দিয়ে দিবেন। তাহলে স্বীকৃতির সংজ্ঞা কি? স্বীকৃতি হচ্ছে মৌখিক বা লিখিত উক্তি বা বিবৃতি, যা বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয়ে সম্পর্কে সিদ্ধান্তের সূচনা করে, তাকে স্বীকৃতি বলা হয়। সাক্ষ্য আইনের 17 ধারা, পুলিশ প্রবিধান 283 ধারা। আসেন কিছু এমসিকিউ এর মতো আলোচনা করি। স্বীকৃতি কিসের ইঙ্গিত বহন করে? এটা একটা এমসিকিউ। স্বীকৃতি কিসের ইঙ্গিত বহন করে? অনুমান। স্বীকৃতি অনুমানের ইঙ্গিত বহন করে, এটা একটা এমসিকিউ। স্বীকৃতি কিভাবে দেওয়া হয় বা কিভাবে দেওয়া যায়? মৌখিক বা লিখিত, এটা একটা এমসিকিউ। স্বীকৃতি কিভাবে দেওয়া হয় বা কিভাবে দেওয়া যায়, এটা একটা এমসিকিউ। স্বীকৃতি কে কে দিতে পারে, যেটা 18 ধারায় আছে, স্বীকৃতি কে কে দিতে পারে? 18 ধারা গেলে আমরা পড়বো, এটা একটা এমসিকিউ। বাদী, বাদী পক্ষের লোক বা মামলার স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি, ওরা স্বীকৃতি দিতে পারে। স্বীকৃতি কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক? দেওয়ানি না ফৌজদারি না ক ও খ? স্বীকৃতি দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক, দেওয়ানি মামলার ক্ষেত্রে। স্বীকৃতি দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক, যেটা আমরা 23 ধারায় গেলে পাবো, 23 ধারায়। যেটা আমরা কত ধারায় গেলে পাবো? 23 ধারায়। এখন স্বীকৃতির প্রতিশব্দ কি? স্বীকৃতির প্রতিশব্দ হচ্ছে স্বীকার করা। স্বীকৃতির প্রতিশব্দ হচ্ছে স্বীকার করা। তাহলে সত্য দ্বারা আমরা কি পেলাম? সত্য দ্বারা আমরা পেলাম যে স্বীকৃতি বা অ্যাডমিশন, স্বীকৃতির সংজ্ঞা, স্বীকৃতি কিসের ইঙ্গিত বহন করে? অনুমানের ইঙ্গিত বহন করে। স্বীকৃতি কিভাবে দেওয়া যায়? মৌখিক বা লিখিতভাবে দেওয়া যায়। স্বীকৃতি কারা কারা দিতে পারে? 3 জন দিতে পারে, যেটা 18 দ্বারা উল্লেখ আছে। স্বীকৃতি কোন মামলার ক্ষেত্রে কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে? স্বীকৃতি হচ্ছে দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। এখন সত্য ধারার সাথে আমরা 31 ধারাটা পরে ফেলবো, 17 থেকে 31। সত্য ধারার সাথে আমরা 31 ধারাটা পড়াই ফেলবো। 31 ধারা কি বলছে? সত্য ধারাতে আমরা স্বীকৃতির সংজ্ঞা পড়লাম বা এমসিকিউ আকারে পড়লাম। এখন 31 ধারা কি বলছে? স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে প্রমাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। 31 ধারা বলছে যে স্বীকৃতিটা দিছে, এটা চূড়ান্ত প্রমাণ নয়, তবে প্রমাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এখন কি প্রতিবন্ধকতা সৃষ্টি করবে? স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ না। ধরেন কোন এক ব্যক্তি পদে, ধরেন ইকবাল। ইকবাল আছে, সে প্রথমে একটা স্বীকৃতি দিচ্ছে যে সে অমুকরে মারছে। ইকবালে ইয়ারে মারছে, সাকিব রে মারছে, একটা স্বীকৃতি দিল। এখন পরবর্তী যে সে বলতেছে যে আমি যে স্বীকৃতিটা দিছি, এটা সে অস্বীকার করতেছে, আমি দেই নাই। এমন সে বলতেছে এটা আমাকে ভয় ভীতি দেখাইছে, হুমকি দিছে, এমনকি আমাকে একজনে ফানি ভরা খাওয়াইছে, এই জন্য আমি এই স্বীকৃতিটা দিছি। পানি ফরার সাথে অনেকে পরিচিত আছেন মনে হয়, যে পানি ফরা খাওয়াইছে, এই জন্য আমি এই স্বীকৃতিটা দিছি। তখন এই স্বীকৃতিটা চূড়ান্ত প্রমাণ হবে না, প্রমাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। তখনই এই স্বীকৃতিটা চূড়ান্ত প্রমাণ হবে না, প্রমাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। মানে প্রথমে আপনি যে স্বীকৃতিটা দিছেন, পরে যে অস্বীকার করতেছেন যে আমি এই স্বীকৃতিটা দেই নাই,
তো বললো যে প্রথম যে স্বীকৃতি দিচ্ছেন আপনার দুইখানে লেখা আছে, ডকুমেন্ট আছে। তখন বলতেছে যে না, আমারে তো অমুকে হুমকি দিছে, মেরে ফেলবে, আমাকে তো ভয়ভীতি দেখাইছে, বা আমাকে তো জাদু টোনা করছে, এই করছে সেই করছে। তখনই এই স্বীকৃতিটা চূড়ান্ত প্রমাণ হবে না, প্রমাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আমি আশা করি 31 যারা বুঝাইতে পারছি। তারপরে যদি কেউ না বোঝেন, ক্লাসে এসে প্রশ্ন করবেন, প্রশ্ন করার সুযোগ আছে। তাহলে আমাদের 17 ধারার সাথে 31 ধারাটা চলে গেল। এরপরে আসেন 18 ধারায় আসেন। 18, 18 ধারা কি বলছে? কারা কারা স্বীকৃতি দিতে পারবে? স্বীকৃতি কারা কারা দিতে পারবে? তিনজন। যেটা আমি 17 ধারায় কিছুটা পড়াইছিলাম। তিনজন স্বীকৃতি দিতে পারবে। কে কে? মোকদ্দমার পক্ষ। কারা কারা স্বীকৃতি দিতে পারবে? তিন ব্যক্তি। এটা একটা এমসিকিউ। মোকদ্দমার পক্ষ মানে বাদী। মোকদ্দমার পক্ষ মানে বাদী। দুই, মোকদ্দমার প্রতিনিধি মানে বাদী পক্ষের লোক। মোকদ্দমার প্রতিনিধি মানে বাদী পক্ষের লোক। আর 3 নাম্বার হচ্ছে মামলার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি সাক্ষী দিতে পারবে। মামলার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি। 3 নাম্বার কোটেশনটা একটু অন্যভাবে আছে, আমি সহজভাবে উপস্থাপন করলাম। যে 3 নাম্বার হচ্ছে মামলার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি সাক্ষী দিতে পারবে। তাহলে 18 দ্বারা আমরা কি পেলাম? স্বীকৃতি কারা কারা দিতে পারবে? মোকদ্দমার পক্ষ মানে বাদী, আবার মোকদ্দমার প্রতিনিধি মানে বাদী পক্ষের লোক, বা মামলার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি। মামলার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি, এটাকে বলে যে, যেটা বইয়ে আছে যে প্রতিনিধিমূলক মামলার বাদী, বা এটা দিতে পারবে। তাহলে 18 দ্বারা পাইলাম আমরা তিনজন সাক্ষী দিতে পারবে। শর্ট এন বাদী, বাদী পক্ষের লোক, মামলার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি, মোকদ্দমার পক্ষ, মোকদ্দমা পক্ষের প্রতিনিধি। এই হচ্ছে তিন ব্যক্তি সাক্ষী দিতে পারবে 18 দ্বারা। এটা একটা এমসিকিউ। তাহলে আমাদের 17 গেল, 18 গেল। 19 দ্বারায় আসেন। 19, 19 দ্বারা কি বলছে? স্বীকৃতি আদালতে প্রমাণ করা যাবে। তৃতীয় পক্ষের মাধ্যমে স্বীকৃতি আদালতে প্রমাণ করা যাবে। তৃতীয় পক্ষ। তৃতীয় পক্ষকে, প্রথম পক্ষ যদি আমি বাদীকে ধরি, দ্বিতীয় পক্ষ বিবাদী, তৃতীয় পক্ষ হচ্ছে অন্য কোনো পক্ষ। অন্য কোনো পক্ষ। ওই যে 18 দ্বারা যেটা পাইলাম, তিনজন দিতে পারে। মামলার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি, মামলার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এটা বাদীর হইতে পারে, বিবাদীর হইতে পারে। এটা আবার 19 দ্বারা স্পেসিফিক বলে দিছে যে স্বীকৃতি আদালতে প্রমাণ করা যাবে তৃতীয় পক্ষের মাধ্যমে। মানে বাদীও না, বিবাদীও না, অন্য একটা পক্ষ। অন্যটা পক্ষ এটা বাদীর সাথে সংশ্লিষ্ট হইতে পারে, বিবাদীর সাথে সংশ্লিষ্ট হইতে পারে। এটা হচ্ছে 19 দ্বারায়। তাহলে 20 দ্বারায় আসেন। 20, 20 দ্বারা কি বলছে? মামলার কোন পক্ষ, খেয়াল করবেন, মামলার কোন পক্ষ বা উভয় পক্ষ দ্বারা স্বীকৃতি প্রমাণ করা যাবে। মামলার কোন একটা পক্ষ মানে বাদী, একটা পক্ষ বাদী, বা বিবাদী একটা পক্ষ, কিংবা মামলার উভয় পক্ষ মানে বাদী বা বিবাদী। মামলার বাদী, মামলার কোন পক্ষ বা মামলার উভয় পক্ষ দ্বারাও স্বীকৃতি প্রমাণ করা যাবে। এটাই বলছে 20 দ্বারায়। তাহলে 19 দ্বারা কি বললাম? স্বীকৃতি আদালতে প্রমাণ করা যাবে তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে। আর 20 দ্বারায় বলা আছে যে স্বীকৃতি প্রমাণ করা যাবে মামলার কোনো পক্ষ বা উভয় পক্ষ দ্বারাও স্বীকৃতি প্রমাণ করা যাবে। এটা হচ্ছে 20 দ্বারায়। আশা করি বুঝতে পারছেন। 21 দ্বারায় আসেন। 21, 21 দ্বারাটা অনেক বোঝার বিষয় আছে। আজকে 21 দ্বারাটা একদম ক্লিয়ার করে দিব। পান্থাবাদ করে দিব, পান্থাবাদ। পান্থাবাদ করে দিব আজকে ইয়াটা, 21 দ্বারাটা। তাহলে 21 দ্বারা কি বলছে? স্বীকৃতি পক্ষে নয়, বিরুদ্ধে প্রমাণ করা যাবে। স্বীকৃতি পক্ষে নয়, বিরুদ্ধে প্রমাণ করা যাবে। মানে আপনি যে স্বীকৃতিটা দিছেন, এই স্বীকৃতিটা আপনার পক্ষে না, উল্টা আপনার বিরুদ্ধে যাবে। এটা হচ্ছে 21 দ্বারায়। এখন আসেন কখন পক্ষে যাবে এটা আমি বলবো। যে স্বীকৃতি পক্ষে নয়, বিরুদ্ধে যাবে। তিনটি ক্ষেত্রে স্বীকৃতি পক্ষে যাবে। কখন কখন যাবে এটা আমি বলবো। এখন আসেন স্বীকৃতি পক্ষে নয়, বিরুদ্ধে যাবে এই সংক্রান্ত উদাহরণ আসেন। উদাহরণ আসেন, যেমন ইকবাল। ইকবাল একটা ভালো ছেলে। ইকবাল একটা ভালো ছেলে, একটা স্বীকৃতি দিতেছে আদালতের মাধ্যমে। ইকবালের আইনজীবী বলতেছে ইকবাল খুব ভালো ছেলে, তাকে বলতেছে। এখন বিরুদ্ধ পক্ষ বলতেছে যে ইকবাল যে ভালো ছেলে, ইকবালের এই দেন পিসিবিআর। ইকবাল ডাকাতি মামলা আছে, চুরি মামলা আছে, ধর্ষণ মামলা আছে, যা আছে সব আছে। এই দেন ইকবালের পিসিবিআর। এখন যে ইকবালের পক্ষে যে স্বীকৃতিটা দিছে, এটা কি তার পক্ষে যাবে? এটা তার বিরুদ্ধে যাবে। এটা হচ্ছে একটা উদাহরণ। আর একটা উদাহরণ আসেন।
ধরেন কোন মামলা প্রমাণের জন্য এক পক্ষ আদালতে দলিল উপস্থাপন করছে, কোন মামলা প্রমাণের জন্য এক পক্ষ আদালতে দলিল উপস্থাপন করলো এই মামলাটা প্রমাণের জন্য। এখন আরেক পক্ষ যাইয়া এই দলিলের এগেইনস্টে আরেকটা দলিল উপস্থাপন করছে, উপস্থাপন করে বলতেছে আগের দলিলটা সঠিক না। ধরেন ইকবাল ইকবাল মামলা প্রমাণের জন্য আদালতে একটা দলিল উপস্থাপন করছে, ইকবালের এগেইনস্ট পক্ষ অপর পক্ষ যারা আছে তারাও আর একটা দলিল উপস্থাপন করছে, এখন বলতেছে যে আগের দলিলটা সঠিক না। এখন যে প্রথম যে স্বীকৃতিটা দিছে ইকবাল, এটা কি তার পক্ষে যাবে? এই স্বীকৃতিটা তার পক্ষে যাবে না, বিরুদ্ধে যাবে। এরকম আরো অসংখ্য উদাহরণ আছে। তাই এই স্বীকৃতি পক্ষে নয়, বিরুদ্ধে প্রমাণ করা যাবে। এখন বইয়ে অনেকগুলো উদাহরণ আছে, দেখবেন যে উদাহরণগুলো অনেকগুলো আপনার মাথায় ঢুকবে না, এইভাবে উদাহরণগুলো আছে। আমি বইয়ের উদাহরণগুলোর দিকে যাচ্ছি না। এখন আসেন, স্বীকৃতি তিনটি ক্ষেত্রে তখন আমরা বললাম, দুইটা উদাহরণ দিলাম যে স্বীকৃতিটা আপনার পক্ষে না বিরুদ্ধে যাবে, তিনটি ক্ষেত্রে পক্ষে যাবে। স্বীকৃতি কয়টি ক্ষেত্রে পক্ষে যাবে? তিনটি ক্ষেত্রে। স্বীকৃতিকারীর যদি মৃত্যু হয়, স্বীকৃতি দেওয়ার পরে যদি স্বীকৃতিকারীর মৃত্যু হয়, তাহলে এটা 32 ধারায় প্রাসঙ্গিক, এটা তার পক্ষে যাবে। আমি আবারও বলি একটা বিষয়, যে তিনটি ক্ষেত্রে পক্ষে যাবে। একটা হচ্ছে যে স্বীকৃতিকারীর যদি মৃত্যু হয়, তাহলে এটা 32 ধারায় প্রাসঙ্গিক, এটা তার পক্ষে যাবে। একটা একটা বিষয় গেল। এবার 2 নম্বর বিষয় আসেন, স্বীকৃতিতে যদি মানসিক এবং দৈহিক অবস্থার বিবৃতি থাকে, তাহলে এটা তার পক্ষে যাবে। মানে যে স্বীকৃতিটা দিছে এটাতে যদি মানসিক এবং দৈহিক অবস্থার মানে শারীরিক অবস্থার বিবৃতি থাকে, তাহলে এটা তার পক্ষে যাবে। তাহলে প্রথমটা কি পেলাম? স্বীকৃতিকারের যদি মৃত্যু হয়, এটা 32 দ্বারা প্রাসঙ্গিক, তার পক্ষে যাবে। 2 নম্বর হচ্ছে স্বীকৃতিতে যদি মানসিক এবং দৈহিক অবস্থার বিবৃতি থাকে, এটা তার পক্ষে যাবে। 3 নম্বর হচ্ছে স্বীকৃতি যদি স্বীকৃতি হিসাবে না হইয়া অন্য কোনোভাবে প্রাসঙ্গিক হয়, এটা তার পক্ষে যাবে। মানে যে স্বীকৃতিটা দিছে, এই স্বীকৃতিটা যদি স্বীকৃতি হিসাবে না হইয়া মানে স্বীকৃতি হয় নাই, এ না হইয়া অন্য কোনোভাবে প্রাসঙ্গিক হয়, সেটা তার পক্ষে যাবে। আমি আশা করি বুঝাতে পারছি। তারপরে না বুঝলে ক্লাস শেষে প্রশ্ন করেন, আমি আবার একটু রিভিউ করে দিই। স্বীকৃতি পক্ষে নয় বিরুদ্ধে যাবে, আমরা উদাহরণ দিছি। এখন পক্ষে যাবে কয়টি ক্ষেত্রে? তিনটি ক্ষেত্রে। কি কি? স্বীকৃতিকারীর মৃত্যু হলে 32 দ্বারা প্রাসঙ্গিক, পক্ষে যাবে। দুই, স্বীকৃতি যদি মৌখিক বা দৈহিক উপলব্ধির বিবরণ থাকে, এটা তার পক্ষে যাবে। স্বীকৃতি যদি স্বীকৃতি না হইয়া অন্য কোনোভাবে প্রাসঙ্গিক হয়, এটা তার পক্ষে যাবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে কত দ্বারা গেল আমাদের? 21। 22 দ্বারা আসেন, 22। 22, দলিলের অন্তর্ভুক্ত সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক। 22 দ্বারা কি বলছে? আমরা 91 থেকে 100 দ্বারা বলা আছে, সাক্ষ্যয়নের 91 থেকে 100 দ্বারা বলা আছে দলিল সম্পর্কে মৌখিক সাক্ষী বর্জন। দলিল সম্পর্কে সকল প্রকারের মৌখিক সাক্ষী বর্জন, দলিলের বিষয় দলিল দ্বারাই প্রমাণ করতে হবে, 91 থেকে 100-র মধ্যে বলা আছে। কিন্তু 22 দ্বারায় বলা আছে দলিলের অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে মৌখিক স্বীকৃতি দেওয়া যাবে। কখন দেওয়া যাবে? এখানে তিনটা বিষয় আছে, তিনটি ক্ষেত্রে দেওয়া যাবে। আমি সহজ বিষয়টা আগে বলি। লিখিত স্বীকৃতি যদি স্পষ্ট থাকলে, অস্পষ্ট থাকলে মানে দলিলে যে লেখাটা আছে এই লেখাটা বোঝা যাচ্ছে না, স্পষ্ট আছে, তখন এই স্বীকৃতি এই দলিলটা সম্পর্কে মৌখিক স্বীকৃতি দেওয়া যাবে। এ গেল একটা। এবার আরেকটা বিষয় আছেন, যে পক্ষ দলিল প্রমাণ করতে চায়, খেয়াল করবেন, যে পক্ষ দলিল প্রমাণ করতে চায় সেই পক্ষ যদি বলে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার অধিকার আছে, মানে দলিল সম্পর্কে যে পক্ষটা দলিল প্রমাণ করতে চায়, বা বাদী পক্ষ হইতে পারে, আসামি পক্ষ হইতে পারে, সেই পক্ষ যদি দেখায় যে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার অধিকার তার আছে, তখন দলিল সম্পর্কে মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিক। 2 নম্বরটা আমি আবারও বলি, যে পক্ষ দলিল প্রমাণ করতে চায় সেই পক্ষ যদি দেখায় যে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার তার অধিকার আছে। মাধ্যমিক সাক্ষ্য কি? ওই যে দলিলের ফটোকপি, জাবেদা নকল কপি, বা দলিলের অনুলিপি, ছায়ালিপি যেগুলো আছে মাধ্যমিক সাক্ষ্য, আমরা যেটাতে পড়ছিলাম 65 ধারায় আছে, কি কি বিষয়ে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাইতে পারে। এখন যে যে পক্ষ দলিল প্রমাণ করতে যায় সেই পক্ষ যদি দেখায় যে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার অধিকার আছে, তখন এটা মৌখিক স্বীকৃতি দেওয়া যাবে দলিল সম্পর্কে। মৌখিক স্বীকৃতি মানে মৌখিক বিবৃতি দেওয়া যাবে বা স্বীকৃতি দেওয়া যাবে, এটা 22 ধারায় প্রাসঙ্গিক। কয়টা বিষয় গেল? দুইটা বিষয়। 3 নম্বরের বিষয়,
যতক্ষণ না পর্যন্ত যে দলিলটা দাখিল করছে এই দলিলের দাখিল সম্পর্কে প্রশ্ন না ওঠে, যতক্ষণ না পর্যন্ত যে দলিলটা দাখিল করা হয়েছে ওই দলিলের অকৃত্রিমতা সম্পর্কে যদি প্রশ্ন না ওঠে। অকৃত্রিমতা কি মানে দলিলটা ভুয়া বা এটা সেটা, এটা সম্পর্কে যদি প্রশ্ন ওঠে তখন এক্ষেত্রে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক হবে। তাহলে দলিল সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক কয়টি ক্ষেত্রে? তিনটি ক্ষেত্রে। এক হচ্ছে দলিল লিখিত, লিখিত স্বীকৃতি স্পষ্ট থাকলে। দুই হচ্ছে যে পক্ষ দলিল প্রমাণ করতে চায় তারা যদি দেখায় যে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া তাদের অধিকার আছে। তিন নাম্বার হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত দাখিলকৃত দলিলের অকৃত্রিমতা সম্পর্কে প্রশ্ন ওঠে, মানে যে দলিলটা দাখিল করছে এটা সম্পর্কে যদি প্রশ্ন ওঠে তখন দলিলের অন্তর্ভুক্ত সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক হবে। এটা কত দ্বারায়? 22 দ্বারায় প্রাসঙ্গিক। কত দ্বারায় প্রাসঙ্গিক? 22 দ্বারা। এরপরে যদি না বোঝেন কেউ ক্লাস শেষে প্রশ্ন করতে পারবেন, ক্লাস শেষে প্রশ্ন করার সুযোগ আছে। এরপরে আসেন 22-এর কতে আসেন। 22-এর ক, 22-এর কটা নতুন অ্যাড করছে, এই যে সংশোধনী 2022-এ 22-এর কটা অ্যাড করছে। তাহলে 22-এর কটা কি আছে? ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক। মানে ডিজিটাল রেকর্ড, ডিজিটাল রেকর্ডটা কি এটা আমরা সবাই জানি। তারপর আমি উদাহরণ দিয়ে বুঝাই দিব। ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক। কখন প্রাসঙ্গিক হবে কখন হবে না? কখন প্রাসঙ্গিক হবে কখন হবে না? খেয়াল করবেন, প্রাসঙ্গিক তখনই হবে, প্রাসঙ্গিক তখনই হবে যদি ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করা না হয়। কথাটা আবারও বলি, ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক তখনই হবে যদি ডিজিটাল রেকর্ডটা যে এটা জাল কিনা। দেখো না, ঠিক আছে। দেখো না। তাহলে 22 দ্বারা কি পেলাম? ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক তখনই হবে এই ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু সম্পর্কে যদি কেউ প্রশ্ন উত্থাপন না করে। প্রশ্ন কি? যে যে ডিজিটাল রেকর্ডটা আছে এটা জাল বা এটা বিশুদ্ধ না বা এটা কৃত্রিম, কৃত্রিম উপায়ে তৈরি করছে, এটা যদি প্রশ্ন উত্থাপন করা না হয়, মানে প্রশ্ন কেউ করে নাই, তাহলে এটা 22-এর ক দ্বারা প্রাসঙ্গিক। এখন আসেন, আর যদি কেউ প্রশ্ন করে তাহলে এটা প্রাসঙ্গিক না। এখানে একটা উদাহরণ দেই। ধরেন ইকবাল, ইকবাল কি করছে? ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে। ইকবাল ফেসবুকে রাষ্ট্রবিরোধী একটা স্ট্যাটাস দিছে। এই স্ট্যাটাসটা একটা ডিজিটাল সাক্ষ্য না? এই স্ট্যাটাস সম্পর্কে যদি কেউ সাক্ষী দেয় আদালতে, যে মহামান্য আদালত, এই যে তার স্ক্রিনশট, ইকবাল এটা ইয়া করছে, তার ফেসবুক আইডিতে পোস্ট করছে রাষ্ট্রবিরোধী, তাহলে এটা 22-এর ক ধারায় প্রাসঙ্গিক, ডাইরেক্ট 22-এর ক ধারায় প্রাসঙ্গিক। এখন আসেন, এখন যদি প্রশ্ন উত্থাপন করে যে এই পোস্টটা ইকবাল করছে কিনা, আইডিটা ইকবালের ঠিক আছে কিন্তু পোস্টটা ইকবাল করছে কিনা, বা পোস্টটা সঠিক কিনা, বা পোস্টটার বিশুদ্ধতা কিনা বা জাল কিনা, না কেউ আইডিটা ফেক, আইডিটা ইয়া করছে, তার ফেসবুক আইডিটা ফেক অ্যাকাউন্ট মানে ফেক করে ফেলছে, আইডিটা হ্যাক করে ফেলছে, আরে হ্যাক করে ফেলছে, যদি প্রশ্ন উত্থাপন করা হয় তাহলে 22-এর ক ধারায় প্রাসঙ্গিক না। আশা করি বুঝতে পারছি। ধরেন ইকবাল, আমি আবারও রিভিউ করে দিই, ইকবাল ফেসবুকে একটা পোস্ট করছে, এটা কেউ দেখাইলো, এটা 22-এর ক ধারায় প্রাসঙ্গিক কারণ এটা ডিজিটাল রেকর্ড। এখন যদি কেউ প্রশ্ন উত্থাপন করে এটা ইকবালের আইডি ঠিক আছে, এখন পোস্টটা ইকবাল করছে কিনা, নাকি পোস্টটা জাল, নাকি পোস্টটা কেউ তার আইডিটা হ্যাক করছে, হ্যাক করে করছে, যদি প্রশ্ন উত্থাপন করা হয় তাহলে 22-এর ক ধারায় প্রাসঙ্গিক হবে না। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন 23 দ্বারা আসেন। 23, 23 দ্বারা কি বলছে? দেওয়ানি মামলা। স্বীকৃতি হ্যাঁ দেওয়ানি মামলার ক্ষেত্রে স্বীকৃতি হবে। হ্যাঁ 23 দ্বারা বলছে যে দেওয়ানি মামলার স্বীকৃতি যখন প্রাসঙ্গিক। দেওয়ানি মামলার স্বীকৃতি প্রাসঙ্গিক হচ্ছে 23 দ্বারা, এটা আমরা সবাই জানি। কিন্তু তিনটি ক্ষেত্রে অপ্রাসঙ্গিক। কয়টি ক্ষেত্রে অপ্রাসঙ্গিক? তিনটি। দেওয়ানি মামলার স্বীকৃতিটা তিনটি ক্ষেত্রে অপ্রাসঙ্গিক। এখন তিনটি ক্ষেত্র কি কি?
আদালত যদি মনে করে, আদালত যদি মনে করে এই স্বীকৃতিরা শর্তাধীন করা হয়েছে, মানে তারা যে স্বীকৃতি দিতে আসছে, মানে দেওয়ানি মামলার যে স্বীকৃতি দিতে আসছে, এই স্বীকৃতিটা তারা আগে শর্ত করছে যে এই শর্তে তারা স্বীকৃতি দিতে আসছে, যে শর্তাধীন করা হয়, তাহলে এটা অপ্রাসঙ্গিক। মানে স্বীকৃতি যদি শর্তাধীন করা হয়, কোনো শর্ত থাকে, ওইটা অপ্রাসঙ্গিক। এবার আদালত যদি মনে করে যে পক্ষগণের মধ্যে কোনো চুক্তি হয়ে আছে, আদালত যদি মনে করে পক্ষগণের মধ্যে কোনো চুক্তি হয়ে আছে, তাহলে এটা অপ্রাসঙ্গিক। মানে দেওয়ানি মামলার ক্ষেত্রে এটা অপ্রাসঙ্গিক। প্রথমটা কি? আদালত যদি মনে করে যে কোনো শর্ত করা হয়েছে, শর্ত আরোপ করা হয়েছে, তাহলে অপ্রাসঙ্গিক। বা তাদের মধ্যে পক্ষগণের মধ্যে কোনো চুক্তি হয়ে আছে, এটা যদি আদালত মনে করে, তাহলে অপ্রাসঙ্গিক। 3 নাম্বার, এরূপ পরিস্থিতি যদি অন্য কোনো কিছু করা হয়, এরূপ পরিস্থিতিতে যদি অন্য কিছু করা হয়, আদালত যদি মনে করে যে এরূপ পরিস্থিতিতে, মানে শর্তারোপ বা চুক্তি, এরূপ পরিস্থিতিতে যদি অন্য কোনো কিছু করে আসে তারা, তাহলে এটাও আদালত অপ্রাসঙ্গিক হবে। 3টা বিষয়: শর্তারোপ আরোপ করে, চুক্তি করে, বা এরূপ যদি অন্য কোনো পরিস্থিতিতে তারা এই স্বীকৃতিটা দেয়, দেওয়ানি মামলার ক্ষেত্রে দেয়, তাহলে এটা অপ্রাসঙ্গিক। তাহলে আমরা এতদিন পরে আসছিলাম যে দেওয়ানি মামলার স্বীকৃতি সব প্রাসঙ্গিক 23 দ্বারা, কিন্তু না, 3টি ক্ষেত্রে এটা অপ্রাসঙ্গিক আছে, মানে প্রাসঙ্গিক হবে, অপ্রাসঙ্গিক হবে। আদালত যদি মনে করে যারা এই 3টা বিষয় করে আসে নাই, তাহলে প্রাসঙ্গিক। আর আদালত যদি মনে করে যে না, এই 3টা বিষয় তারা করে আসছে, শর্তারোপ, চুক্তি বা অনুরূপ অন্য কোনো বিষয় করে আসছে, তাহলে এটা অপ্রাসঙ্গিক 23 দ্বারা। আশা করি বুঝতে পারছি। তাহলে আসেন, আজকে আর সামনের দিকে যাব না, নেক্সট ক্লাসে আমরা 24 থেকে 30 যাব, এরপরে 32 থেকে সামনে স্টেপ বাই স্টেপ আমরা আগাবো, স্টেপ বাই স্টেপ। তাহলে আজকের ক্লাসে যদি কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে ওপেন প্রশ্ন করতে পারেন। স্যার 22 নম্বর ধারাটা একটু স্যার বলতেন। শুধু 22? জি স্যার। 22 নাম্বার ধারাটা একদম সহজ ভাবে নেন, মানে দলিলের বিষয় সম্পর্ক মৌখিক স্বীকৃতি দেওয়া যাবে। এটা হচ্ছে 22-এর হেডলাইন। কি দেওয়া যাবে? দলিলের বিষয় সম্পর্ক মৌখিক স্বীকৃতি দেওয়া যাবে 22 ধারায়। কিন্তু আমরা জানি যে দলিল সম্পর্কে কোনো মৌখিক স্বীকৃতি দেওয়া যাবে না, এটা আমরা সবাই জানি। কিন্তু 22 ধারা বলছে দেওয়া যাবে। কখন দেওয়া যাবে? ওইখানে 3টা বিষয় আছে যে এই কারণে দেওয়া যাবে। বিষয়টা মানে এই কারণ, শর্তটা গুলো হচ্ছে এই কারণে দেওয়া যাবে। কি দেওয়া যাবে? দলিলে একটা লেখা আছে, যে লেখাটার নাম হচ্ছে যে ইকবাল হোসেন চৌধুরী। এখন ইকবাল হোসেন, ইক ইক বোঝা যায় না, রশ্মি লেখছে না কি লেখছে, দীর্ঘই লেখছে না রস্যাও লেখছে, এটা বোঝা যায় না, খালি বালটা বোঝা যায়, ইকবালের একটা অংশ বোঝা যায়। এখন এই যে তারা এই ইকবালের একটা অংশ বোঝা যায়, এই একটা অংশ সম্পর্কে মৌখিক স্বীকৃতি দেওয়া যাবে। এটাই বলছে 22 ধারা। তাছাড়া আরো দেওয়া যাবে। কারো কাছে যদি দলিল সম্পর্কে যদি সেই মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার অধিকার থাকে, তাহলে সেও দিতে পারবে। মানে দলিলের মেল দলিল দাখিল করছে, এটা বোঝা যায় না, দলিলে ফটোকপি আছে, ওইখানে স্পষ্ট দেখা যায়, তাহলে সে দিতে পারবে। আবার একটা ক্ষেত্রে কখন দেওয়া যাবে? দলিলের দলিলটা যে দাখিল করছে এটা সম্পর্কে যদি কোনো প্রশ্ন ওঠে, তখন সে মৌখিক সাক্ষ্য দিতে পারবে। এই হচ্ছে 22 ধারা। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে? এই মতিন ভাই, কোনো প্রশ্ন আছে? না স্যার। এই রাজিওর কোনো প্রশ্ন আছে? তুমি যে ক্লাসে আসো না, রেগুলার ক্লাসে আসবা। এই রাজু, কোনো প্রশ্ন আছে? না স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।